প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এমইটি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজ আমরা আলোচনা করতে চলেছি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন ক্লাস 12 ফোর্থ সেমিস্টারের দ্বিতীয় যে কবিতা সনেট 73 বাই উইলিয়াম শেক্সপিয়ার, এই কবিতার পরবর্তী দুটো বড় প্রশ্ন অর্থাৎ 6 মার্কের লং কোশ্চেন নিয়ে। তো এই ভিডিওটির পূর্বে আমরা আরও একটি ভিডিও চ্যানেলে আপলোড করেছিলাম, যেখানে এই ভিডিও থেকে বা এই টেক্সট থেকে আমরা সবথেকে গুরুত্বপূর্ণ দুটি বড় প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। তো এই ভিডিওটি সেই ভিডিওর সেকেন্ড পার্ট। তো সেখানে আমরা দুটো প্রশ্ন আলোচনা করেছিলাম, আর আজকে এই ভিডিওতে আমরা আরও দুটো প্রশ্ন আলোচনা করব। তো এই 4টা কোশ্চেন কমপ্লিট করে যদি তুমি তোমার উচ্চ মাধ্যমিকের সেমিস্টার 4 এক্সামে প্রবেশ করতে পারো, তাহলে উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4 কবিতা থেকে তোমার যাই প্রশ্ন আসুক তুমি অবশ্যই উত্তর করে তারপরেই ঘরে আসতে পারবে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিওটি শুরু করার পূর্বে প্রতিবারের ন্যায় ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি তোমরা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে করে আমাদের পরবর্তী সমস্ত এডুকেশনাল ভিডিওগুলো সবার আগে পৌঁছে যায় তোমার ফোনে। আর একই সঙ্গে বলবো, তোমরা যদি এখনো পর্যন্ত আমাদের উইলিয়াম শেক্সপিয়ারের সনেট 73 এর বাংলা অনুবাদের যে ভিডিওটি আপলোড করেছিলাম যদি না দেখে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলে ভিজিট করে সেই ভিডিওটি দেখে আসার পরে এই ভিডিওটি প্লে করো, তাহলে এই প্রশ্নগুলো বুঝতে তোমার জন্য অনেক বেশি সহজ হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। দেখে নেই কোশ্চেন নাম্বার 3 তে কি বলা হচ্ছে। তো কি বলছে এখানে, বলছে দ্যাট টাইম অফ ইয়ার দাও মেস্ট ইন মি বিহোল্ড, মানে কি দ্যাট টাইম অফ ইয়ার মানে বছরের এই সময়টা, বলছে দাও মানে তুমি, মেস্ট ইন মি বিহোল্ড মানে আমার মধ্যে দেখতে পাও। তো বছরের এই সময়টা তুমি আমার মধ্যে দেখতে পাও। এখানে কি বলছে, বলছে হোয়াট টাইম অফ ইয়ার মানে বছরের কোন সময় ইজ রিফার টু হিয়ার, মানে এখানে মেনশন করা হয়েছে বা এখানে তুলে ধরা হয়েছে। তো বছরের কোন সময়টা এখানে তুলে ধরা হয়েছে তা বর্ণনা করো বা তা আলোচনা করো। আর একই সঙ্গে কি বলছে, বলছে হোয়াই ডাজ দ্য পোয়েট কম্পেয়ার হিমসেলফ টু দিস টাইম, হোয়াই মানে কেন, ডাজ দ্য পোয়েট কম্পেয়ার মানে কবি কম্পেয়ার করেছেন বা তুলনা করেছেন হিমসেলফ নিজেকে, টু দিস টাইম মানে এই সময়ের সঙ্গে। আর একই সঙ্গে কি বলছে, বলছে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দিস কম্প্যারিজন, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স মানে তাৎপর্য কি, অফ দিস কম্প্যারিজন মানে এই যে কম্প্যারিজনের বা এই তুলনার তাৎপর্য কি তা ব্যাখ্যা করো। 2 + 2 + 2 অর্থাৎ 6। তো এখানে 6 নম্বরের 3টে কাটা কোশ্চেন আছে, 2 নাম্বার, 3টে 2 মিলিয়েই হয়েছে 6। তো চলো দেখে নেই এর অ্যান্সারে কি বলা হচ্ছে। কি বলছে এখানে, বলছে ইন উইলিয়াম শেক্সপিয়ার সনেট 73 মানে উইলিয়াম শেক্সপিয়ারের সনেট 73 তে দ্য পোয়েট রিফার্স, দ্য পোয়েট মানে কবি রিফার্স তুলে ধরেছেন টু দ্য লেট অটম মানে এই যে শেষ শরৎকে, ওর আর্লি উইন্টার অথবা শুরুর যে শীতকাল সেই শীতকে। আর সঙ্গে কি বলছে, বলছে সিজন মানে এখানে কবিতার মধ্যে উইলিয়াম শেক্সপিয়ার কি করেছেন না শেষ যে শরৎ সেই শরৎকে অথবা যে আর্লি উইন্টার অর্থাৎ কি শীতের যে প্রারম্ভকাল সেই সময়টাকে বা সেই সিজনটাকে মেনশন করেছেন। আর কি বলছে, বলছে টাইম এটা একটা সময়, হোয়েন নেচার মানে যখন প্রকৃতি বিগিনস টু ফেড মানে প্রকৃতি ম্লান হয়ে যেতে শুরু করে। আর কি করে, বলছে অ্যান্ড লস এবং হারিয়ে ফেলে ইটস বিউটি তার সৌন্দর্যকে। তো এরপর সেকেন্ড পার্টে কি বলছে, কোশ্চেনে কি ছিল, বলছে হোয়াই ডাজ দ্য পোয়েট কম্পেয়ার হিমসেলফ টু দিস টাইম মানে কবি কেন নিজেকে এই সময়ের সঙ্গে তুলনা করেছেন। উত্তরে কি বলছে, বলছে দ্য পোয়েট কম্পেয়ার্স হিমসেলফ, দ্য পোয়েট কবি কম্পেয়ার্স তুলনা করেছেন হিমসেলফ নিজেকে, কার সাথে, বলছে টু দিস সিজন মানে এই সময়ের সাথে, বিকজ কারণ হি ইজ ইন দ্য ফাইনাল স্টেজ, হি ইজ মানে তিনি আছেন কোথায়, বলছে ইন দ্য ফাইনাল স্টেজ একেবারে শেষ ধাপে, অফ হিজ লাইফ মানে তার জীবনের। আর কি বলছে, জাস্ট অ্যাজ ঠিক যেমন, লেট অটম মানে এই যে শেষ শরৎকাল, রিপ্রেজেন্টস মানে তুলে ধরে দ্য এন্ডিং ফেজ অফ দ্য ইয়ার মানে বছরের একেবারে সমাপ্তি পর্বকে। তো এই যে শেষ শরৎ বছরের একেবারে সমাপ্তি পর্বকে ঠিক যেমন করে তুলে ধরে, কবিতার জীবনের যে একেবারে শেষ অধ্যায় সেখানেই রয়েছেন, তাই তিনি এই শরৎকালের মাধ্যমে বা শীতের প্রারম্ভকালের মাধ্যমে তিনি তার জীবনকে তুলে ধরার চেষ্টা করেছেন। তো এরপরে তৃতীয় পার্টে কি বলছে, তো প্রশ্নে কি ছিল, বলছে হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ দিস কম্প্যারিজন মানে এই কম্প্যারিজনের বা এই যে তুলনামূলকের বা এই তুলনার তাৎপর্য কি। অ্যান্সারে কি বলছে এখানে, বলছে দিস কম্প্যারিজন মানে এই তুলনা শো যেটা দেখায়, কি দেখায়, বলছে দ্যাট যে দ্য পোয়েট ফিলস মানে কবি অনুভব করেন, কি অনুভব করেন, হিজ ইউথ মানে তার যৌবন, স্ট্রেংথ অ্যান্ড এনার্জি তার ক্ষমতা এবং শক্তি, আর ফেডিং এটা ম্লান হয়ে যাচ্ছে বা এটা শেষ হয়ে যাচ্ছে। আর একই সঙ্গে কি হচ্ছে, বলছে অ্যান্ড হি ইজ স্লোলি
অ্যাপ্রোচিং, এবং তিনি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন কোথায়, বলছে ওল্ড এজ মানে তার বার্ধক্যের দিকে, অ্যান্ড ডেথ এবং একই সঙ্গে তার মৃত্যুর দিকে। এবং পরে কি বলছে, বলছে ইট এক্সপ্রেসে সেটা বর্ণনা করে দ্য আইডিয়া মানে সেই ধারণাকে, কোন ধারণা, বলছে অফ ডিক্লাইন মানে সেই পতনের ধারণাকে, অ্যান্ড লাইফস গ্র্যাজুয়াল এন্ডিং এবং এই লাইফের মানে এবং এই জীবনের ক্রমশ সমাপ্তিকে। তো তাহলে আমরা বুঝতে পারছি এখানে এই শীতকালের মাধ্যমে বা শরৎকালের শেষ সময়ের মধ্য দিয়ে কবিতার নিজের জীবনের একেবারে শেষ যে সময় বা শেষ যে স্টেজ, সেই স্টেজটাকেই তুলে ধরার চেষ্টা করেছেন। তো আশা করি তোমরা উত্তরটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো চলো এরপরে দেখে নেই কোশ্চেন নাম্বার 4 কি বলা হচ্ছে এখানে, বলছে হোয়েন ইয়েলো লিভস মানে যখন হলুদ পাতাগুলো অর নান অথবা কিছুই নয়, আর কি বলছে ওয়ার ফিউ ডু হ্যাং অথবা কিছু ঝুলে থাকি। তো আমরা জানি কি যখন শীতকাল আসে কিছু গাছ আছে যেগুলোর পাতা, যেগুলোকে আমরা পর্ণমোচী উদ্ভিদ বলি, ওদের সমস্ত পাতাগুলো ঝরে যায়। তো এই ঝরে যাওয়া পাতার সময় যেমন ঝরে পড়ে পাতা, আর দুই একটা পাতা যেগুলো গাছের ডালে আটকে থাকে সেগুলো যেমন হলুদ বর্ণ হয়ে ঝুলে থাকে। তো প্রকৃতির সেই অবস্থাকে বা সেই দৃশ্যকে কবিতার মধ্যে স্থান করে দিয়েছেন। তো এখানে প্রশ্নের মধ্যে কি বলা হচ্ছে, বলছে হোয়াট ডু ইয়েলো লিভস সিম্বলাইজ। এখানে ইয়েলো লিভস মানে হলুদ পাতা কিসের প্রতীক বা কিসের সিম্বল করা হচ্ছে, বা হলুদ পাতার মধ্যে দিয়ে কবি কি বুঝিয়েছেন। আর একই সঙ্গে কি বলছে, বলছে হোয়াই ডাজ দ্য পোয়েট মেনশন, কবি কেন মেনশন করেছেন নান অর ফিউ মানে কিছুই নয় অথবা কিছু। কবি কেন এই প্রতিদ্বন্দ্বিতামূলক দুটো ওয়ার্ডকে একই সঙ্গে ইউজ করেছেন। আর একই সঙ্গে কি বলছে, বলছে হাউ ডাজ দিস ইমেজ মানে কেমন করে দিস ইমেজ মানে এই চিত্রটি রিফ্লেক্ট মানে এটা রিফ্লেক্ট করে বা বর্ণনা করে দ্য পোয়েটস কন্ডিশন মানে কবির অবস্থাকে। তো এই লাইনের মাধ্যমে কবি কিভাবে তার নিজের যে অবস্থা বা সিচুয়েশন সেটা বর্ণনা করেছে তা আলোচনা করো। তো চলো দেখে নেই এর অ্যান্সারে কি বলা হচ্ছে। তো প্রথম পার্টে কি ছিল, যে হোয়াট ডু ইয়েলো লিভস সিম্বলাইজ মানে এই যে হলুদ পাতাগুলোর মধ্যে দিয়ে কি বোঝানো হয়েছে। তো উত্তরে কি বলছে, বলছে ইন উইলিয়াম শেক্সপিয়ার সনেট 73 মানে উইলিয়াম শেক্সপিয়ারের সনেট 73 কবিতার মধ্যে ইয়েলো লিভস মানে হলুদ পাতা, সিম্বলাইজ মানে তুলে ধরছে ওল্ড এজ মানে তার বার্ধক্যকে, উইকনেস মানে তার দুর্বলতাকে, অ্যান্ড দ্য ফেডিং অফ লাইফ এবং তার জীবনের ম্লান হয়ে আসা বা তার জীবনের শেষ হয়ে আসা সেই ঘটনাগুলিকে। আর একই সঙ্গে কি বলছে, বলছে জাস্ট লাইক মানে ঠিক যেমন করে লিভস মানে হচ্ছে পাতাগুলো কি করে, বলছে লস দেয়ার কালার তাদের রঙকে হারিয়ে ফেলে, আর কি হয় বলছে স্ট্রেংথ এবং তাদের শক্তিকে বিফোর ফলিং মানে পড়ে যাওয়ার আগে। তো একটা পাতা তার পড়ে যাওয়ার আগে ঠিক যেমন করে তার শক্তিকে এবং তার রঙকে হারিয়ে ফেলে, কবিতার জীবনের শেষ সময় এসে তিনি তার জীবনের সেই শক্তি এবং তার সেই তারুণ্যকে ঠিক পাতার মতো করেই হারিয়ে ফেলেছেন, এটাই বোঝানোর চেষ্টা করা হয়েছে। তো চলো এরপরে দেখে নেই সেকেন্ড পার্টে কি বলা হচ্ছে। প্রশ্নে কি ছিল, যে হোয়াই ডাজ দ্য পোয়েট মেনশন নান অর ফিউ, কবি কেন এই নান এবং ফিউ এই দুটো কথা একই সঙ্গে ইউজ করেছেন। তো কি বলছে এখানে, দ্য পোয়েট মেনশনস মানে কবি তুলে ধরেছেন নান অর ফিউ মানে কিছু নয় এবং কিছু, হচ্ছে টু শো মানে দেখানোর জন্য দ্যাট যে ভেরি লিটল ইউথ মানে খুবই কম তারুণ্য, ওর ভাইটালিটি মানে এবং জীবন শক্তি ইজ লেফট ইন হিম তার মধ্যে অবশিষ্ট আছে। তো কবি এই কথার মাধ্যমে বা নান অর ফিউ এই কথার মাধ্যমে কবি দেখাতে চেয়েছেন বা কবি বোঝাতে চেয়েছেন তার তারুণ্য বা তার যৌবন খুবই কম আছে এবং সেই সঙ্গে তার জীবনের যে শক্তি সেটা খুবই কম অবশিষ্ট হয়ে আছে তার মধ্যে। আর একই সঙ্গে কি বলছে, বলছে জাস্ট অ্যাজ ঠিক যেমন করে অনলি এ ফিউ উইক লিভস যে অল্প কিছু উইক লিভস মানে হচ্ছে দুর্বল পাতা যেগুলো কি হয় বলছে রিমেন অবশিষ্ট থাকে অন এ ডাইং ট্রি একটা মৃতপ্রায় গাছে। তো একটা মৃতপ্রায় গাছে বা একটা মরণাপন্ন গাছে ঠিক যেমন সামান্য কয়েকটা পাতা অবশিষ্ট থাকে, কবি মনে করছে তার জীবনেও তার তারুণ্য এবং তার শক্তি ঠিক ওই মৃতপ্রায় গাছের পাতার মতোই অবশিষ্ট আছে। এই কারণেই কবি নান এবং ফিউ এই দুটো কথাকেই এখানে ইউজ করেছেন। তো চলো দেখে নেই এরপর তৃতীয় যে পার্টে কি বলা হয়েছিল। কি বলেছিল, যে হাউ ডাজ মানে কেমন করে দিস ইমেজ মানে এই প্রতিচ্ছবি রিফ্লেক্ট বর্ণনা করেছেন দ্য পোয়েটস কন্ডিশন মানে কবির অবস্থাকে। তো কি বলছে এখানে, বলছে দ্য ইমেজ রিফ্লেক্টস মানে এই যে ইমেজটা বা এই ছবিটা রিফ্লেক্টস করেছে বা বর্ণনা করেছে দ্যাট যে দ্য পোয়েট ইজ গ্রোয়িং ওল্ড, দ্য পোয়েট মানে কবি ইজ গ্রোয়িং ওল্ড মানে তিনি বৃদ্ধ হচ্ছেন বা তিনি বৃদ্ধ হয়ে যাচ্ছেন, অ্যান্ড ফ্রাজাইল এবং একই সঙ্গে তিনি ভঙ্গুর হয়ে যাচ্ছেন বা তিনি মৃতপ্রায় অবস্থার দিকে পৌঁছে যাচ্ছেন। আর সঙ্গে কি বলছে, বলছে অ্যান্ড মোস্ট অফ হিজ ইউথফুল জয় অ্যান্ড এনার্জি হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড, বলছে অ্যান্ড মোস্ট অফ হিজ ইউথফুল জয় এবং তার যৌবনের যে আনন্দের বেশিরভাগটাই অ্যান্ড এনার্জি এবং তার শক্তি হ্যাভ ডিসঅ্যাপিয়ার্ড সেটা অদৃশ্য হয়ে গেছে বা তিনি হারিয়ে ফেলেছেন। সঙ্গে কি বলছে, বলছে হি ফিলস মানে তিনি অনুভব করছেন লাইক আ ট্রি একটা গাছের মতো করে ইন লেট অটম সেটা যেমন হয় কি সময়, বলছে লেট অটম মানে শরতের একেবারে শেষ সময়ে। তো শরতের একেবারে শেষ সময়ে একটা গাছের যে অবস্থা হয় কবি নিজেকে সেই গাছের মতো মনে করছেন। আর কি বলছে, অলমোস্ট বেয়ার মানে একেবারে প্রায় মলিন বা একেবারে
প্রায় বিলীন হয়ে গেছে, অ্যান্ড নিয়ার মানে কাছাকাছি আছে, দ্য এন্ড মানে সেই সমাপ্তির কাছে। কোন সমাপ্তি? বলছে অফ ইটস ন্যাচারাল সাইকেল, এর যে প্রাকৃতিক যে চক্র সেই চক্রের কাছাকাছি। অর্থাৎ একটা গাছ যেমন করে শীতের সময় তার সমস্ত পাতা ঝরিয়ে দিয়ে সে যেমন মৃতপ্রায় অবস্থার মতো পরিণত হয়, তো কবি ঠিক মনে করছে কি যে তিনি যেন তার জীবনের, তার আয়ুকে, তার সৌন্দর্যকে এবং তার শক্তিকে সবকিছু সেই গাছের পাতার মতো হারিয়ে ফেলে তিনিও যেন তার মৃত্যুর একেবারে দোরগোড়ায় চলে এসেছেন। তো আলোচ্য কবিতার মধ্যে এই ইয়েলো লিভস মানে হলুদ পাতার মধ্যে দিয়ে কবি জীবনের এই সিচুয়েশনকে বা এই পরিস্থিতিকে বোঝানোর চেষ্টা করেছেন। তো শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা এই দুটো উত্তরও ক্লিয়ারলি বুঝতে পেরেছো। তো আলোচ্য উত্তরগুলো বুঝতে যদি কোনো সমস্যা হয় বা যদি তোমরা এই নোটসগুলোর কোনো পিডিএফ কপি পেতে চাও, তাহলে স্ক্রিনের উপরে শো হওয়া যে নাম্বার, সেই নাম্বার এসএমএস করলেই তোমাকে একটি গ্রুপে জয়েন করানো হবে এবং সেই গ্রুপে আমরা সম্পূর্ণ ফ্রিতে সমস্ত নোটসের পিডিএফ সহ তোমাদের এক্সামের যে গাইড সেগুলো প্রোভাইড করে থাকি। তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ অফিসিয়াল যে গ্রুপ আছে সেই গ্রুপে জয়েন হয়ে যাও। আর একই সঙ্গে বলবো, যদি এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেই তারপরে ভিডিওটিকে স্কিপ করো। আর ভিডিওটি ভালো লাগলে বা তোমার পড়াশোনার জন্য বিন্দু পরিমাণ উপকারে আসার কথা মনে হলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক দিও এবং কেমন লাগলো তোমার মূল্যবান মতামতকে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য অ্যামিটি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই ধন্যবাদ।